প্রাচীনকালের কথা, যখন ভারতবর্ষের ধরতীতে শৌর্য আর বলিদানের গাথা লেখা হচ্ছিল। দেবগড় নামে এক বিশাল সাম্রাজ্য ছিল, যার সীমানা দিগন্ত পর্যন্ত বিস্তৃত ছিল। দেবগড়ের দুর্গের দেওয়ালগুলো এত উঁচু ছিল যে বলা হতো সূর্যের রশ্মিও সেখানে প্রবেশ করার আগে অনুমতি চাইত। এই দুর্গের সবচেয়ে নিরাপদ ও ভব্য কক্ষে দেবগড়ের ভবিষ্যৎ সম্রাট যুবরাজ পৃথ্বীরাজ দাঁড়িয়েছিলেন। তিনি তার বারান্দা থেকে নিচে বিস্তৃত তার বিশাল রাজ্যের দিকে তাকিয়েছিলেন, কিন্তু তার চোখে সেই ঝকঝকে ভাব ছিল না, যা এক বিজেতার চোখে থাকে। তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল, এমন এক নীরবতা যা চিৎকার করে বলছিল যে সবকিছু পেয়েও তার কাছে কিছুই নেই। পৃথ্বীরাজের জীবন ছিল সোনার খাঁচায় বন্দি এক পাখির মতো। সকালে চোখ খোলা থেকে রাতে ঘুমনো পর্যন্ত তার প্রতিটি মুহূর্ত রাজ্যের নিয়মে বাঁধা ছিল। তাকে শৈশব থেকেই শেখানো হয়েছিল যে এক ক্ষত্রিয়ের শোভা তলোয়ারে, আবেগে নয়। মহারাজ দিগ্বিজয় সিংহ, যিনি তার পিতা ছিলেন, তার স্পষ্ট আদেশ ছিল যে যুবরাজকে পাথরের মতো কঠোর হতে হবে। কিন্তু পৃথ্বীরাজের হৃদয় পাথরের ছিল না। সেই কঠোর বর্মের ভিতরে এক শিল্পীর কোমল মন ধুকপুক করছিল। তার কাছে যুদ্ধের ঢাকের শব্দের চেয়ে বৃষ্টির ফোঁটার শব্দ বেশি প্রিয় ছিল। তিনি রক্তমাখা তলোয়ারকে ঘৃণা করতেন। তিনি তো রং দিয়ে ভালোবাসতেন। যখনই তিনি একা হতেন, তার আঙ্গুলগুলো বাতাসে এমনভাবে নড়ত যেন কোনো অদৃশ্য ক্যানভাসে স্মৃতির রং ভরছেন। কিন্তু এটি ছিল তার এমন এক রহস্য যা তিনি নিজের ছায়া থেকেও লুকিয়ে রাখতেন। মহলের পিছনের অংশে, যেখানে রাজকীয় প্রহরীদের পাহারা কম হতো এবং যেখানে শুধু পুরনো গাছের রাজত্ব ছিল, সেখানে একটি নির্জন বাগান ছিল। এই স্থান পৃথ্বীরাজের কাছে তার মন্দির ছিল। যখনই রাজদরবারের রাজনীতি ও ষড়যন্ত্রে তার দম বন্ধ হয়ে আসত, তিনি এই বাগানের স্মরণে চলে আসতেন। এখানকার বাতাসে এক আলাদা শান্তি ছিল। এই বাগানের অন্য প্রান্তে একটি ছোট ভাঙাচোরা কুটির ছিল। এই কুটির রাজকীয় মহলের জাঁকজমকের সামনে একটি দাগের মতো ছিল, কিন্তু এর ভিতরে বাস করা অনন্যার কাছে এটি ছিল তার স্বর্গ। অনন্যা মহলের প্রধান মালির মেয়ে ছিল। তার কাছে ধনের নামে কিছুই ছিল না, কিন্তু তার আত্মা এত সমৃদ্ধ ছিল যে বড় বড় রাজারাও তার সামনে গরিব মনে হতো। অনন্যা একজন চিত্রকর ছিল, এমন এক চিত্রকর যার কাছে দামি রং কেনার টাকা ছিল না, তাই সে প্রকৃতি থেকেই ধার নিত। সে মারিগোল্ড ফুল পিষে হলুদ রং বানাত, পাতা থেকে সবুজ রং চিপে বের করত, আর পলাশের ফুল থেকে কমলা রং তৈরি করত। তার কলায় এক জাদু ছিল। যখনই সে তুলি তুলত, মনে হতো সময় থেমে গেছে। এক দুপুরে, যখন সূর্য ঠিক মাথার ওপর জ্বলে উঠছিল, পৃথ্বীরাজ তার ভারী রাজকীয় পোশাক খুলে এক সাধারণ সৈনিকের পোশাক পরে বাগানে এলেন। তার মন খুব ভারী ছিল। পিতা আজ আবার দরবারে সবার সামনে তাকে ধমক দিয়েছিলেন, কারণ তিনি এক অপরাধীকে মৃত্যুদণ্ড দিতে দ্বিধা করেছিলেন। পৃথ্বীরাজ হাঁটতে হাঁটতে পুকুরের ধারে পৌঁছালেন। তখনই তার কানে এক মধুর গুঞ্জন এল। তিনি দেখলেন একটি গাছের ছায়ায় একটি মেয়ে বসে আছে। তার পোশাক পুরনো ছিল, জায়গায় জায়গায় রঙের দাগ লেগেছিল, কিন্তু তার মুখে এমন এক উজ্জ্বলতা ছিল যেন সূর্য তার ভিতর থেকেই উঠছে। সে একটি চিত্রপটে ছবি আঁকছিল। পৃথ্বীরাজ মন্ত্রমুগ্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়লেন। অনন্যা পুকুরে ফোটা একটি পদ্মের ছবি আঁকছিল। পৃথ্বীরাজ পা টিপে তার পিছনে গিয়ে দেখলেন। তিনি বিস্মিত হয়ে গেলেন। ছবিতে পদ্মটি এত জীবন্ত ছিল যেন এক্ষুনি বাতাস বইবে আর সেটি দুলবে। পৃথ্বীরাজের মুখ থেকে অনিচ্ছায় বেরিয়ে এলো যে এ তো অদ্ভুত। অনন্যার একাগ্রতা ভেঙে গেল। সে চমকে ঘুরল। সে দেখল সামনে এক সাধারণ যুবক দাঁড়িয়ে আছে, যার চোখে বিস্ময় আর প্রশংসার ভাব। অনন্যা তার ওড়না ঠিক করে একটু কঠোরভাবে জিজ্ঞাসা করল যে তুমি কে সিপাহী, আর এখানে রাজকীয় বাগানে কি করছ? তোমাকে জানা নেই যে কেউ দেখে ফেললে তোমাকে শাস্তি দেওয়া হবে? পৃথ্বীরাজের সেই মুহূর্তে মনে হল যে যদি তিনি নিজের সত্যিটা বলে দেন, তাহলে এই মেয়েটি ভয় পেয়ে যাবে। আর সেই স্বাচ্ছন্দ্য, সেই স্বাভিমান যা তার চোখে আছে, তা চুলি যাবে। সে এক রাজকুমারের সামনে মাথা নত করবে। আর পৃথ্বীরাজের কাছে মাথা নত করা লোক তো হাজারো পাওয়া যায়,
কিন্তু চোখে চোখ রেখে কথা বলার মানুষকেও পাওয়া যায় না। তাই তিনি মিথ্যার আশ্রয় নিলেন। তিনি বললেন যে, ক্ষমা করো দেবী, আমি মহলের এক নতুন রক্ষক, রাস্তা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমার কলা দেখে আমার পা নিজে থেকেই থেমে গেল। অনন্যা তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার চোখে এখনও সন্দেহ ছিল, কিন্তু সেই সিপাহীর কণ্ঠে এমন এক সত্যতা ছিল যা তাকে থামিয়ে রেখেছিল। সে তার তুলি পানিতে ধোয়ার সময় বলল যে, কলা বোঝার জন্য রক্ষক হওয়া নয়, বরং সংবেদনশীল হওয়া দরকার। তুমি কি রঙের ভাষা বোঝো সিপাহী? পৃথ্বীরাজ এক গভীর শ্বাস নিয়ে বললেন যে, আমি বুঝতে চাই, আমি জানতে চাই যে তুমি এই নিষ্প্রাণ রঙে প্রাণ কিভাবে ফোঁকে দাও। আমার হাত তো শুধু ধ্বংস করতে জানে, তলোয়ার চালাতে জানে। সৃষ্টি করা কি এতটাই কঠিন? অনন্যা প্রথমবার সেই সিপাহীর চোখে তাকাল। তাকে সেখানে এক গভীর বেদনা দেখা গেল, এমন এক শূন্যতা যা পূরণ করার জন্য সে তর পাচ্ছে। তার কণ্ঠস্বর নরম হয়ে গেল। সে বলল যে, সৃষ্টি করা কঠিন নয়, শুধু এর জন্য হৃদয়কে খোলা রাখতে হয়। তলোয়ার চালানোর জন্য মুঠো বন্ধ করতে হয়, কিন্তু ছবি আঁকার জন্য হাতের তালু ঢিলা রাখতে হয়। সেই দিনের পর থেকে পৃথ্বীরাজ আর অনন্যার দেখা হওয়া প্রতিদিনের নিয়ম হয়ে গেল। পৃথ্বীরাজ প্রতি দুপুরে রাজদরবারের রাজকীয় পোশাক ও চিন্তা খুলে সেই বাগানে পৌঁছে যেতেন। সেখানে তিনি যুবরাজ নন, বরং এক শিষ্য হয়ে যেতেন। অনন্যা তাকে শেখাত যে প্রতিটি রং কিছু বলে। সে বলত যে, দেখো, এই যে আকাশের নীল রং, এটি শান্তির, কিন্তু এটিকে গাঢ় করলে এটি ঝড়ের ইঙ্গিত। পৃথ্বীরাজ শিশুদের মতো তার কথা শুনতেন। অনেকবার তিনি নিজে ছবি আঁকার চেষ্টা করতেন, কিন্তু তার অভ্যাস ছিল তলোয়ার ধরার, তাই তিনি তুলি খুব শক্ত করে ধরে ফেলতেন। অনন্যা হেসে উঠত আর বলত যে, এভাবে নয়। সে আস্তে করে তার হাত নিজের হাতে নিত আর তার আঙুলগুলো ঢিলা করে দিত। যখন অনন্যার কোমল স্পর্শ পৃথ্বীরাজের হাতে পড়ত, তখন তার মনে হতো তার ভিতরের সমস্ত কোলাহল শান্ত হয়ে গেছে। সেই মুহূর্তগুলোতে তার মনে হতো যে তিনি জীবিত। তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। তারা জীবন নিয়ে, সুখ ও দুঃখ নিয়ে আর স্বাধীনতা নিয়ে আলোচনা করত। পৃথ্বীরাজ প্রায়ই জিজ্ঞাসা করতেন যে, অনন্যা, তোমার কি কখনো মনে হয় না যে এই কুটিরটি খুব ছোট? তোমার কি মহলে থাকার ইচ্ছে হয় না? অনন্যা হেসে উত্তর দিত যে, এই কুটির ছোট বটে মিত্র, কিন্তু এর জানালাগুলো খোলা। মহলের দেওয়াল সোনার হতে পারে, কিন্তু যদি সেগুলো উঁচু হয় তাহলে সেগুলো কারাগারই। আমার গরিবই আমার প্রিয়, কারণ এতে আমার স্বাধীনতা আছে। আমি যখন ইচ্ছে হাসতে পারি, যখন ইচ্ছে কাঁদতে পারি। তোমাদের মহারাজ কি নিজের ইচ্ছে মতো কাঁদতে পারেন? এই কথা শুনে পৃথ্বীরাজ চুপ হয়ে যেতেন। অনন্যা জানত না যে তার এই প্রশ্ন সরাসরি পৃথ্বীরাজের হৃদয়ে আঘাত করছিল। মাসগুলো কেটে গেল, আর এই বন্ধুত্ব এক গভীর প্রেমে পরিণত হল। যদিও দুজনেই এখনও ঠোঁটে কিছু বলেনি, কিন্তু প্রেম শব্দের মুখাপেক্ষী নয়। সে বাতাসে, চোখে আর নীরবতায় গুঞ্জন করে। কিন্তু প্রতিটি সুন্দর স্বপ্নের মতো এই স্বপ্নকেও ভাঙতে হল। বসন্ত ঋতুর আগমনে মহারাজ ঘোষণা করলেন যে যুবরাজ পৃথ্বীরাজের কৌশল দেখার জন্য এক ভব্য অশ্বচালন প্রতিযোগিতা হবে। পুরো রাজ্যকে আমন্ত্রণ জানানো হল। অনন্যাও সেই ভিড়ের অংশ ছিল। সে দেখতে চেয়েছিল তার সেই সিপাহী বন্ধু যে বলতো সে ঘোড়ার রক্ষণাবেক্ষণ করে, সে সেখানে কোথায় দাঁড়িয়ে আছে। ময়দান খচখচে ভর্তি ছিল, ঢাক বাজছিল। তখন ঘোষণা হল যে যুবরাজ পৃথ্বীরাজ পদার্পণ করছেন। অনন্যা তার গোড়ালি তুলে দেখার চেষ্টা করতে লাগল। দূর থেকে একটি অপূর্ব সাদা ঘোড়া আসতে দেখা গেল, যার উপর সোনার বর্মে মোড়া এক যোদ্ধা বসা ছিল। তার মুখ, মুকুট আর পাগড়ির জন্য স্পষ্ট দেখা যাচ্ছিল না। অনন্যার চোখ তার বন্ধুকে খুঁজছিল। তখনই এক অঘটন ঘটল। ভিড়ের হট্টগোল আর ঢাকের জোরে শব্দে যুবরাজের ঘোড়া, যার নাম ছিল তুফান, চমকে উঠল। সে নিয়ন্ত্রণহীন হয়ে গেল। সে বাতাসে তার খুর তুলল আর তারপর পাগলের মতো ভিড়ের দিকে দৌড়ে গেল। লোকেরা চিৎকার করতে করতে এদিক ওদিক ছুটতে লাগল। ভগদড় পড়ে গেল। অনন্যা ভিড়ের সবচেয়ে সামনে দাঁড়িয়েছিল। ধাক্কাধাক্কিতে সে পড়ে গেল। সে উঠতে চেষ্টা করল, কিন্তু তখনই সে দেখল সেই বিশাল ঘোড়া সরাসরি তার দিকে আসছে। মৃত্যু তার সামনে দাঁড়িয়েছিল। অনন্যার শরীর অবশ হয়ে গেল। ঘোড়ার খুর তার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল। তখনই ঘোড়ার ওপর বসা সেই আরোহী নিজের জীবনের পরোয়া না করে ঘোড়ার গলা থেকে ঝুলে তার লাগাম পুরো শক্তিতে নিজের দিকে টানল।
ঘোড়া হ্রেস্বাধ্বনি করল আর অনন্যা ঠিক ওপরে এসে থেমে গেল। ধুলোর ঝড় উঠল। অনন্যা কাঁপছিল। সে আস্তে করে চোখ খুলল। সেই আরোহী ঘোড়া থেকে লাফিয়ে নেমে এলো। সে উদ্বিগ্ন হয়ে অনন্যার কাঁধ ধরে জিজ্ঞাসা করল যে, তুমি ঠিক আছো তো? তোমার চোট লেগেছে কি? এই কণ্ঠ, এই স্পর্শ। অনন্যা ধাক্কা খেয়ে মাথা তুলল। তার সামনে সেই চেনা মুখ, সেই চোখ যেখানে সে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থেকেছে, সেই হাত যাকে সে তুলি ধরতে শিখিয়েছে। কিন্তু আজ সে সিপাহীর পোশাকে নয়, বরং যুবরাজের বেশে ছিল। তার কপালে দেবগড়ের রাজতিলক আর গলায় রাজকীয় মুক্তোর মালা। অনন্যার মুখ থেকে কোনো শব্দ বেরোল না। সে শুধু ফ্যালফ্যাল করে তাকে দেখছিল। তখনই পিছন থেকে সেনাপতি আর শত শত সৈন্য দৌড়ে এলো। তারা এসেই হাঁটু গেড়ে বসল আর একস্বরে বলল যে, যুবরাজের জয় হোক, মহারাজের জয় হোক। সেই জয়ধ্বনি অনন্যার কানে বজ্রপাতের মতো বাজল। তার মস্তিষ্ক স্তব্ধ হয়ে গেল। যাকে সে নিজের হৃদয়ের বন্ধু, নিজের সখা ভেবেছিল, সে এই দেশের ভবিষ্যৎ রাজা। তার মনে হল যেন কেউ তার বিশ্বাসের টুকরো টুকরো করে দিয়েছে। পৃথ্বীরাজ তার চোখে তাকালেন। সেখানে এখন সেই প্রেম ছিল না যা কাল পর্যন্ত ছিল। সেখানে শুধু এক গভীর আঘাত ছিল। পৃথ্বীরাজ হাত বাড়িয়ে বললেন যে, অনন্যা, আমার কথা শোনো। কিন্তু অনন্যা তার হাত ঝেটকে সরিয়ে দিল। সে হোঁচট খেতে খেতে দাঁড়াল। তার চোখ থেকে অশ্রুর ধারা বইতে লাগল। সে কাঁপা কণ্ঠে বলল যে, দূরে থাকুন আমার থেকে যুবরাজ। আপনি শুধু নিজের পরিচয় লুকিয়েছেন তা নয়, আপনি আমার আত্মার সঙ্গে ছল করেছেন। আপনি আমার সেই বিশ্বাসের মজা উড়িয়েছেন যা আমি এক সাধারণ মানুষের ওপর করেছিলাম। এক রাজা আর এক দরিদ্রের বন্ধুত্ব শুধু গল্পে ভালো লাগে, বাস্তবে এটা শুধু এক প্রতারণা। পৃথ্বীরাজের হৃদয় ভেঙে গেল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ তার গলায় আটকে গেল। চারপাশে হাজারো মানুষ দেখছিল। তিনি এক যুবরাজ, তিনি সবার সামনে ভিক্ষা করতে পারেন না। তার এই অসহায়ত্বই তার সবচেয়ে বড় শিকল হয়ে গেল। অনন্যা শেষবার তার দিকে তাকাল। সেই দৃষ্টিতে অভিযোগও ছিল না, শুধু এক শূন্যতা যা পৃথ্বীরাজকে ভিতর থেকে ভেঙে দিল। অনন্যা ভিড় ঠেলে সেখান থেকে চলে গেল। পৃথ্বীরাজ তাকে যেতে দেখতে লাগলেন, আর সেই দিন তার কাছে নিজের সোনার বর্মের ভার এত বেশি মনে হল যে মনে হল তার নিচে চাপা পড়ে মরে যাবেন। সেই বিজয়ের উৎসব যা হওয়ার কথা ছিল, সেটি পৃথ্বীরাজের কাছে শোকে পরিণত হল। তিনি মহলে ফিরলেন, কিন্তু তার মন সেই ধুলোমাখা ময়দানেই রয়ে গেল। সেই রাতে দেবগড়ে মহলে উৎসব চলছিল, কিন্তু যুবরাজের কক্ষ অন্ধকারে ডুবেছিল। পৃথ্বীরাজ তার বারান্দায় দাঁড়িয়ে সেই দিকে তাকিয়েছিলেন যেখানে বাগানের ওপারে সেই ছোট কুটির ছিল। সেখানেও আজ কোনো প্রদীপ জ্বলেনি। দুদিকেই ঘন অন্ধকার। একদিকে মহলের দেওয়ালের অন্ধকার, আর অন্যদিকে ভাঙা বিশ্বাসের অন্ধকার। পরবর্তী কয়েকদিন পৃথ্বীরাজ অনেকবার নিজের ভৃত্যদের হাতে অনন্যার জন্য চিঠি পাঠিয়েছিলেন। তিনি ক্ষমা চেয়েছিলেন, তিনি দেখা করার অনুরোধ করেছিলেন, কিন্তু প্রতিবার ভৃত্য সেই চিঠি নিয়ে ফিরে আসত। অনন্যা একটি চিঠিও খোলেনি। সে কুটিরের দরজা বন্ধ করে ভিতরেই বসে থাকত। তার ছবি আর রঙের প্রতি ঘৃণা জন্মাতে লাগল। তার মনে হতো তার কলাই তাকে এই দুঃখ দিয়েছে। যদি সে চিত্রকর না হতো তাহলে বাগানে যেত না, আর বাগানে না গেলে সেই মিথ্যাবাদী রাজকুমারের সঙ্গে কখনো দেখা হতো না। সময় কারো জন্য থামে না। কয়েক সপ্তাহ পরেই মহারাজ দিগ্বিজয় সিংহের স্বাস্থ্য হঠাৎ খারাপ হল, আর তাঁর দেহান্তর হল। পুরো রাজ্য শোকে ডুবে গেল। পৃথ্বীরাজের কাঁধে পিতার মৃত্যুর দুঃখ আর রাজ্যের দায়িত্ব একসঙ্গে এলো। তার রাজ্যাভিষেক হল। তার মাথায় দেবগড়ের ভারী মুকুট রাখা হল। যখন রাজপুরোহিত তিলক করছিলেন, তখন পৃথ্বীরাজের দৃষ্টি দরবারে দাঁড়ানো ভিড়ের মধ্যে কাউকে খুঁজছিল। তিনি চাইছিলেন যে অন্তত আজকের দিনে অনন্যা সেখানে থাকুক, কিন্তু সে সেখানে ছিল না। সেই দিন পৃথ্বীরাজ বুঝলেন যে রাজা হওয়া পৃথিবীর সবচেয়ে একাকী অনুভূতি। আপনি সবার মাঝে থাকেন, কিন্তু তবু সবচেয়ে আলাদা। সিংহাসনে বসার পর পৃথ্বীরাজের প্রথম আদেশ ছিল যে রাজকীয় বাগানের নিরাপত্তা তুলে নেওয়া হোক। তিনি চাইছিলেন যে অনন্যাকে কোনো বাধা না দেওয়া হয়। এক সন্ধ্যায় যখন দরবারের কাজ শেষ হয়ে গিয়েছিল, পৃথ্বীরাজ তার রাজকীয় পোশাক খোলেননি। তিনি সেই বেশেই মাথায় পাগড়ি আর কোমরে তলোয়ার বেঁধে অনন্যার কুটিরের দিকে রওনা হলেন।
আজ তিনি সিপাহী হয়ে নয়, বরং রাজা হয়ে নিজের প্রেম চাইতে যাচ্ছিলেন। যখন তিনি কুটিরের কাছে পৌঁছলেন, তখন দেখলেন অনন্যা বাইরে তুলসী গাছের পাশে বসে আছে। তার পাশে একটি থলে রাখা ছিল, যেন সে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঘোড়ার খুরের শব্দ শুনে অনন্যা মাথা তুলল। রাজাকে নিজের দোরগোড়ায় দেখে সে দাঁড়িয়ে উঠল, কিন্তু সে মাথা নত করল না। পৃথ্বীরাজ ঘোড়া থেকে নেমে তার কাছে গিয়ে বললেন যে, অনন্যা, তুমি কোথাও যাচ্ছ? অনন্যা শান্ত কণ্ঠে উত্তর দিল যে, হ্যাঁ মহারাজ, আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। এখানকার বাতাসে এখন আমার দম বন্ধ হয়। পৃথ্বীরাজ ঘাবড়ে গেলেন। তিনি বললেন যে, তুমি এটা করতে পারো না। আমি এখন রাজা, আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি যাবে না। অনন্যা এক ফিকে হাসি দিয়ে বলল যে, এটাই তো আমাদের মধ্যে পার্থক্য। আপনি আদেশ দিতে পারেন, কিন্তু প্রেম আদেশে পাওয়া যায় না মহারাজ। পৃথ্বীরাজের কণ্ঠস্বর নরম হয়ে গেল। তিনি প্রায় ভিক্ষা করে বললেন যে, আমাকে ছেড়ে যেও না। আমি জানি আমি তোমার কাছে মিথ্যা বলেছি, কিন্তু আমার প্রেম মিথ্যা ছিল না। আমি তোমাকে এই রাজ্যের মহারানী বানাতে চাই। ভাবো অনন্যা, তোমার কাছে সবকিছু থাকবে যা তুমি স্বপ্নেও ভাবনি। আমি তোমার জন্য সোনার মহল বানিয়ে দেব। তুমি যত খুশি ছবি আঁকতে পারো। পৃথিবীর প্রতিটি রং, প্রতিটি সুখ তোমার পায়ের কাছে থাকবে। শুধু একবার আমাকে ক্ষমা করে দাও। অনন্যা পৃথ্বীরাজের চোখে তাকাল। সেখানে তাকে সেই পুরনো বন্ধুটি দেখা গেল, কিন্তু সে জানত যে এখন সেই বন্ধু এই মুকুটের ভারে চাপা পড়ে গেছে। অনন্যা বলল যে, মহারাজ, আপনি আমাকে সোনার মহল তো দিতে পারবেন, কিন্তু আপনি কি আমাকে আমার খোলা আকাশ দিতে পারবেন? আপনি আমাকে রানী তো বানাতে পারবেন, কিন্তু এক রানীর কি শোভা পায় যে সে সারাদিন হাত রঙে মাখামাখি করে? দরবারের নিয়ম কি আমাকে অনুমতি দেবে যে আমি খালি পায়ে ঘাসের ওপর হাঁটতে পারি? না মহারাজ, রানী হওয়ার সঙ্গে সঙ্গে আমার হাত থেকে তুলি কেড়ে নিয়ে রাজমোহর ধরিয়ে দেওয়া হবে। আমাকে রঙের বদলে রাজনীতির সিদ্ধান্ত নিতে হবে। আপনি যে অনন্যাকে ভালোবাসেন, সে এক মুক্ত পাখি। যদি আপনি তাকে খাঁচায় ভকান, তাহলে সে মরে যাবে। আপনি এক জীবন্ত লাশকে রানী বানাতে পারেন, কিন্তু প্রেমিকাকে নয়। পৃথ্বীরাজ নিরুত্তর হয়ে গেলেন। তিনি জানতেন যে অনন্যার প্রতিটি শব্দ সত্য। রাজমহলের নিয়ম কঠোর, সেখানে রানীর নিজস্ব কোনো জীবন থাকে না। পৃথ্বীরাজ বললেন যে, তাহলে কি আমাদের প্রেমের কোনো ভবিষ্যৎ নেই? কি আমরা এভাবেই বিচ্ছিন্ন হয়ে যাব? অনন্যা কুটিরের ভিতরে গেল আর এক কাপড়ে মোড়া এক চিত্রপট নিয়ে এলো। সে সেটি পৃথ্বীরাজের হাতে দিয়ে বলল যে, আমাদের প্রেম এই ছবিতে জীবিত থাকবে। এটি আমার তোমাকে শেষ উপহার। পৃথ্বীরাজ কাঁপা হাতে কাপড় সরালেন। ছবি দেখেই তার চোখ থেকে অশ্রু টপ টপ করে চিত্রপটে পড়ল। সেই ছবিতে কোনো রাজা ছিল না, কোনো মুকুট ছিল না। সেখানে শুধু বাগানের সবুজ ঘাস, আর তার ওপর শুয়ে থাকা এক সাধারণ যুবক যে আকাশের দিকে তাকিয়ে হাসছে। এই সেই পৃথ্বীরাজ, যা তিনি অনুভব করতেন যখন অনন্যার সঙ্গে থাকতেন। অনন্যা বলল যে, যখনই তোমার মনে হবে এই মুকুট খুব ভারী হয়ে গেছে বা এই সিংহাসন তোমাকে চুপড়ে দিচ্ছে, তখন এই ছবি দেখো। এতে তোমাকে তোমার সেই রূপ মিলবে যা আসলে তোমার। এবার আমাকে যাওয়ার অনুমতি দিন মহারাজ। পৃথ্বীরাজ তাকে থামানোর চেষ্টা করলেন না। তিনি জানতেন যে কাউকে ভালোবাসা মানে তাকে বাঁধা নয়, বরং মুক্ত করা। তিনি ভারী মনে মাথা নেড়ে দিলেন। অনন্যা তার থলে তুলে নিল আর অন্ধকার পথে হাঁটতে লাগল। পৃথ্বীরাজ তাকে দেখতে লাগলেন, যতক্ষণ না সে চোখের আড়ালে চলে গেল। সেই রাতে দেবগড়ের রাজা তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হারলেন, কিন্তু হয়তো এক সত্যিকারের প্রেমিকের মতো জয়ও লাভ করলেন। অনন্যা চলে গেল, কিন্তু পৃথ্বীরাজ তার কর্তব্য পালন করলেন। তিনি এক ভালো রাজার মতো রাজ্য চালালেন, বিবাহ করলেন আর তার প্রজাকে সুখী রাখলেন। কিন্তু মহলের সেই বাগানে যাওয়ার ওপর তিনি চিরকালের জন্য নিষেধাজ্ঞা জারি করলেন। সেই কুটির ঠিক তেমনই নির্জন রইল, যেমন অনন্যা ছেড়ে গিয়েছিল। বছরগুলো কাটল, ঋতু বদলাল। পৃথ্বীরাজের চুল কালো থেকে সাদা হয়ে গেল। তার শরীর, যা একসময় যুদ্ধক্ষেত্রে বিদ্যুতের মতো চলত, এখন শিথিল হয়ে গেল। জীবনের শেষ পর্যায়ে যখন তিনি তার মৃত্যুশয্যায় শায়িত ছিলেন,
তিনি তার পুত্র ও নাতিকে কাছে ডেকে বললেন যে আমাকে সেই পুরনো বাগানে নিয়ে চলো। বৈদ্য আর মন্ত্রীরা বিস্মিত হলেন, কিন্তু রাজার শেষ ইচ্ছা অগ্রাহ্য করা যায় না। তাকে পালকিতে শুইয়ে বাগানে নিয়ে যাওয়া হল। বছরের পর বছর পর সেই দরজা খুলল। যেই পৃথ্বীরাজ ভিতরে পৌঁছলেন, তার বৃদ্ধ চোখে এক ঝিলিক এলো, কিন্তু সেখানে এক আশ্চর্য তার জন্য অপেক্ষা করছিল। বাগান এখন নির্জন ছিল না। কুটিরের জায়গায় এক সুন্দর মার্বেল ভবন তৈরি হয়েছিল, আর তার ওপর লেখা ছিল অনন্যা কলা দীর্ঘা। জানা গেল যে অনন্যা রাজ্য ছেড়ে যাবার পর দূর দেশে তার কলায় খুব নাম কুড়িয়েছিলেন, আর তার মৃত্যুর আগে তিনি তার সমস্ত সম্পত্তি ও নিজের আঁকা সমস্ত ছবি চুপি চুপি এই রাজ্যে পাঠিয়ে দিয়েছিলেন, এই শর্তে যে সেগুলো সেই বাগানেই রাখা হবে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। পৃথ্বীরাজের চোখ থেকে অশ্রুর অবিরল ধারা বইতে লাগল। ভৃত্যরা তাকে ধরে ভিতরে নিয়ে গেল। সেখানে দেওয়ালে শত শত ছবি ঝুলছিল। প্রতিটি ছবিতে সেই বাগান, সেই ফুল আর সেই স্মৃতি। পৃথ্বীরাজের দৃষ্টি সামনের দেওয়ালে পড়ল। সেখানে এক বিশাল ছবি ছিল। তাতে দুটি পাখি ছিল, একটি সোনালি আর একটি নীল, যারা আলাদা আলাদা দিকে উড়ছে, কিন্তু তাদের ছায়া মাটিতে একসঙ্গে মিশছে। ছবির নিচে লেখা ছিল, সেই বন্ধুর জন্য যাকে আমি কখনো ভুলতে পারিনি। পৃথ্বীরাজ কাঁপা হাতে সেই ছবি স্পর্শ করার চেষ্টা করলেন। তার ঠোঁটে এক হাসি ফুটল। তার মনে হল যেন অনন্যা ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে, হাতে তুলি নিয়ে, আর বলছে যে দেখো সিপাহী, আমি বলেছিলাম না যে কলা কখনো মরে না। সেই ছবির দিকে তাকিয়ে তাকিয়ে দেবগড়ের রাজা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মাথা ঝুঁকে পড়ল আর হাত নিচে পড়ে গেল। মহলে শোকের ঢেউ দৌড়ে গেল। রানীরা ও প্রজা কাঁদতে লাগল। কিন্তু যদি কেউ মন দিয়ে দেখত, তাহলে বুঝত যে রাজার মুখে মৃত্যুর ভয় নয়, বরং এক পরম শান্তি। মনে হচ্ছিল যেন বছরের পর বছর লম্বা যাত্রার পর সেই ক্লান্ত মুসাফির অবশেষে নিজের বাড়ি পৌঁছে গেছে। তাদের প্রেম কাহিনী অসম্পূর্ণ থেকেও অমর হয়ে গেল, কারণ তারা একে অপরকে পাননি, বরং একে অপরের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল পৃথ্বীরাজ ও অনন্যার অসম্পূর্ণ কিন্তু অমর প্রেম কাহিনী। এমন এক দাস্তান যা আমাদের শেখায় যে প্রেমের অর্থ শুধু কাউকে পাওয়া নয়, বরং কারো অনুভূতিকে চিরকাল নিজের ভিতর জীবিত রাখা। শরীর নশ্বর, এই মহল, এই সিংহাসন আর এই জাঁকজমক সব মাটিতে মিশে যায়, কিন্তু সত্যিকারের প্রেম ও কলা এগুলো কখনো মরে না। পৃথ্বীরাজ ও অনন্যা এই জন্মে এক হতে পারেননি, কিন্তু সেই শেষ ছবির ছায়ায় তাদের আত্মা চিরকালের জন্য এক হয়ে গেল। যদি এই গল্প তোমাদের চোখেও হালকা একটু আর্দ্রতা এনে দেয় বা তোমাদের হৃদয়ের কোনো কোণ স্পর্শ করে, তাহলে এই ভিডিওটি লাইক করো, যাতে এই অনুভূতি আরও মানুষের কাছে পৌঁছায়। নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও যে গল্পের কোন মুহূর্ত তোমাকে সবচেয়ে বেশি আবেগপ্রবণ করেছে। আর পৃথ্বীরাজের কর্তব্য বেছে নেওয়া ঠিক ছিল, নাকি তার অনন্যাকে বেছে নেওয়া উচিত ছিল? তোমাদের মতামতের অপেক্ষায় থাকব। এমনই হৃদয়স্পর্শ করা গল্পের অংশ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকন টিপতে ভুলো না। শীঘ্রই দেখা হবে আরেকটি নতুন দাস্তান নিয়ে। ততক্ষণ নিজের প্রেম আর নিজের স্বপ্নকে জীবিত রেখো। ধন্যবাদ।